প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে তৃতীয় শ্রেণী গণিত বইয়ের 89 পাতার 2, 3, 4, 5 এই 4টা অঙ্ক সমাধান করব। তোমরা যদি এই ক্লাসটা মনোযোগ সহকারে দেখো তাহলে এই 4টা অঙ্ক তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে 2 নম্বর অঙ্কটায় লেখা আছে একটি পেন্সিলের দাম 20 টাকা ও 5টি খাতার দাম 150 টাকা। 5টি পেন্সিল ও 5টি খাতা কিনতে কত টাকা লাগবে? দেখো, প্রথমে দেওয়া আছে একটি পেন্সিলের দাম 20 টাকা। কয় টাকা দেওয়া আছে? একটি পেন্সিলের দাম দেওয়া আছে 20 টাকা। তারপরে দেওয়া আছে 5টি খাতার দাম 150 টাকা। এখন তোমাকে কি বের করতে হবে? দেখো, এখানে বলা হচ্ছে 5টি পেন্সিল ও 5টি খাতা কিনতে কত টাকা লাগবে। তো তোমাকে যদি 5টি পেন্সিল এবং 5টি খাতা কিনতে হয় তাহলে কত টাকা তোমাকে খরচ করতে হবে? দেখো, এখানে 5টি খাতার দাম দেওয়াই আছে আছে যদি 5টি খাতার দাম দেওয়া থাকে তাহলে এই কাজটা আমার করা লাগছে না, কারণ 5টি খাতার দাম আমরা আগে থেকে জানি যে 150 টাকা। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে 5টি পেন্সিলের দাম বের করতে হবে। তো 5টি পেন্সিলের দাম বের করার জন্য তোমাকে কি করতে হবে? দেখো, প্রথমেই দেওয়া আছে একটি পেন্সিলের দাম 20 টাকা। এখন খেয়াল করো, একটি পেন্সিলের দাম যদি 20 টাকা হয় তাহলে 5টি পেন্সিলের দাম কত হবে? 20 টাকা বেশি হবে না কম হবে? একটি পেন্সিলের দাম যদি 20 টাকা হয় তাহলে 5টি পেন্সিলের দাম বেশি হবে না কম হবে? বেশি হবে, অনেক টাকা বেশি হবে, এই জন্য গুণ হবে। তো কিভাবে শুরু করবা? দেখো, প্রথমে লিখবা একটি পেন্সিলের দাম, একটি পেন্সিলের দাম 20 টাকা। এখন কয়টি পেন্সিল বের করতে হবে? 5টি পেন্সিল, এই জন্য একের নিচে আমরা 5 লিখবো। অতএব 5টি পেন্সিলের দাম এই 20-এর সাথে এই 5 গুণ করব। এবার গুণ করে ফেলো। দেখো, 5 আর 0 গুণ করলে কত হবে? দেখো, 5-এর সাথে 0 গুণ করলে শূন্যই হয়। 5-এর সাথে 0 গুণ করলে 0 হয়। আর 5 আর 2 গুণ করলে 5 দুখানি 10 হয়। তার মানে সব মিলিয়ে কত হচ্ছে? দেখো, সব মিলিয়ে হচ্ছে 100, মানে 100 টাকা। এখন দেখো, 5টি পেন্সিলের দাম আমরা পেয়ে গেছি কত টাকা? 100 টাকা। তাহলে আমাদের যে উত্তরটা চেয়েছে সেটা বের করতে আর কোনো অসুবিধা হবে না, কারণ 5টি পেন্সিল ও 5টি খাতা কিনতে কত টাকা লাগবে এটা বের করার জন্য কি করব? প্রথমে লিখে নিব 5টি পেন্সিলের দাম, তো তারপর লিখবা 5টি পেন্সিলের দাম কত টাকা? 100 টাকা। তারপরে বলছে 5টি খাতার দাম, তাহলে 5টি খাতার দাম কিন্তু আমাদের জানা আছে। এবার নিচে লিখবা 5টি খাতার দাম কত টাকা দেওয়া আছে? 150 টাকা। এবার নিচে দাগ দিতে হবে, দাগ দিয়ে লিখবো হচ্ছে মোট দাম। এখন কত টাকা হবে যোগ করতে হবে। এই 0 0 যোগ করলে 0 হয়, 0 আর 5 যোগ করলে 5 হয়, 1 আর 1 যোগ করলে 2 হয়। তার মানে মোট দাম হচ্ছে 250 টাকা। এখানে একটা যোগ চিহ্ন দিয়ে দিবে এভাবে। তাহলে উত্তর হচ্ছে কত? উত্তর 250 টাকা। এবার 3 নম্বর অঙ্কটা খেয়াল করো। 3 নম্বরে আছে একটি বই ও 3টি কলমের মূল্য একত্রে 95 টাকা। একটি কলমের মূল্য 20 টাকা, একটি বইয়ের মূল্য কত? খুব ভালো করে খেয়াল করবে অঙ্কটা। দেখো, প্রথমেই দেওয়া আছে একটি বই ও 3টি কলমের মূল্য একত্রে 95 টাকা। তার মানে দেখো, একটি বই ও 3টি কলমের মূল্য একসাথে কত হবে? 95 টাকা। এই 95 টাকার মধ্যে বইয়ের দামও আছে আবার কলমের দামও আছে। এখন দেখো, আলাদাভাবে একটি কলমের মূল্য দেওয়া আছে 20 টাকা। এখন আমাদের বের করতে হবে একটি বইয়ের মূল্য কত। তো কিভাবে করবা? দেখো, যেহেতু এই 95 টাকার মধ্যে বইও আছে আবার কলমও আছে, এই জন্য
আমাদের এখানে যে মানটা দেওয়া আছে এই মানটা দিয়ে অঙ্কটা শুরু করব। যেমন এখানে দেওয়া আছে একটি কলমের মূল্য 20 টাকা। একটি কলমের মূল্য 20 টাকা দিয়ে শুরু করব। তো কিভাবে লিখবা? প্রথমে 3 নাম্বার দিয়ে লিখবা যে একটি কলমের মূল্য বা দাম যা দিবা তাই হবে, একটি কলমের মূল্য 20 টাকা। এবার কয়টি কলম দেওয়া আছে দেখো, এখানে কিন্তু 3টা কলম দেওয়া আছে, তাই লিখবো অতএব 3টি কলমের মূল্য। আচ্ছা তোমরাই বলো, একটি কলমের দাম যদি 20 টাকা হয় তাহলে 3টি কলমের দাম 20 টাকার বেশি হবে না কম হবে? যদি মনে হয় বেশি হবে তাহলে গুণ হবে, আর যদি মনে হয় কম হবে তাহলে ভাগ হবে। অবশ্যই একটির দাম যদি 20 টাকা হয় তাহলে 3টির দাম বেশি হবে, এই জন্য কি হবে? গুণ হবে। এই 20-এর সাথে 3 গুণ করব, 20 গুণ 3। এবার আগের মতো গুণ করে দাও। দেখো প্রথমে 3 দিয়ে শূন্যকে গুণ করো, 3 এ শূন্য শূন্য। ফের 3 দিয়ে 2-কে গুণ করো, 3 দুখানি 6, কত হচ্ছে? 60 টাকা। তার মানে এই 3টি কলমের মূল্য হচ্ছে 60 টাকা। 3টি কলমের দাম তো আমরা পেয়ে গিয়েছি। এবার কি করব? এবার এখানে যে প্রথম লাইনটা আছে লাইনটা আমরা লিখে নিব। নিচে লিখবো হচ্ছে যে একটি বই ও 3টি কলমের মূল্য কত টাকা? একসাথে 95 টাকা। দেখো একটি বই ও 3টি কলমের মূল্য কত টাকা? 95 টাকা। এখন দেখো আমরা কিন্তু 3টি কলমের মূল্য জেনে ফেলেছি 60 টাকা, তাই নিচে লিখবো 3টি কলমের মূল্য 60 টাকা। হ্যাঁ, আলাদাভাবে 3টি কলমের মূল্য আমাদের জানা শেষ। এখন যদি আমরা বিয়োগ করে দিই তাহলে এখানে কি পাবো? একটি বইয়ের মূল্য পাবো, একটি বইয়ের মূল্য, একটি বইয়ের মূল্য। কারণ এখানে 3টি কলম কিন্তু বিয়োগ করে দিয়েছি, 3টা কলম বিয়োগ করে দিলে আমাদের একটি বই থাকে, এই জন্য লিখবো একটি বইয়ের মূল্য। বিয়োগ করলে উত্তর হয়ে যাবে। দেখো 5 থেকে 0 বিয়োগ করলে 5 হয়, আবার 9 থেকে 6 বিয়োগ করলে 3 হয়, তার মানে কত হচ্ছে? 35 টাকা হচ্ছে। দেখো একটি বইয়ের মূল্য হচ্ছে 35 টাকা। আমাদের একটি বইয়ের মূল্য চেয়েছে, আমাদের উত্তর হয়ে গেছে, তাই লিখবো উত্তর 35 টাকা। এবার 4 নম্বর অঙ্কটা খেয়াল করো। 4 নম্বরে আছে একটি তাকে 42টি বই রাখা যায়, এরূপ 2টি তাক ভর্তি বই আছে, এছাড়া আরো 8টি বই আছে, মোট কতগুলো বই আছে? দেখো একটি তাকে 42টি বই রাখা যায়, এমন একটা তাক আছে, সেই তাকে 42টি বই রাখা যায়। এখন যদি 2টি তাক থাকে তাহলে সেখানে কয়টি বই রাখা যাবে? যদি একটি তাকে যদি আমরা বই রাখতে পারি 42টা, তাহলে যদি 2টি তাক থাকে তাহলে কয়টি বই রাখতে পারবো? অনেক বেশি রাখতে পারবো। তাছাড়াও 2টি তাক ছাড়াও আরো 8টি বই বেশি আছে, তাহলে মোট কতগুলো বই আছে? এটা কিভাবে শুরু করবা? দেখো প্রথমে লিখবা, যেহেতু এখানে একটি তাকে বই আছে 42টি, তাই লিখবো 4 নাম্বার দিয়ে একটি তাকে বই আছে 42টি। দেখো এখানে দেওয়া আছে একটি তাকে বই আছে 42টি, এবং তাক কয়টা? 2টি। তাহলে 2টি তাকে বই আছে, অতএব 2টি তাকে বই আছে, কি হবে এখানে? গুণ হবে, কারণ একটি তাকে যদি 42টা থাকে তাহলে 2টি তাকে বেশি থাকবে, এই জন্য 42-এর সাথে 2 গুণ করতে হবে। তো গুণ করে ফেলো। দেখো 2 দিয়ে 2-কে গুণ করলে 2 দুখানি 4, 2 দিয়ে 4-কে গুণ করলে 4 দুখানি 8, কত হচ্ছে? 84টি। তার মানে 2টি তাকে 84টি বই আছে। এই 84টি বই ছাড়াও আরো 8টি বই বেশি আছে, মোট কতগুলো বই আছে? এখন দেখো 8টি বই যদি আরো বেশি থাকে তাহলে 84-র সাথে 8 কি করব? যোগ করব, তাহলে মোট বই বের হয়ে যাবে। তাই লিখবো, শর্টকাটে লিখে দাও যে মোট বই আছে, এই 84-র সাথে 8 যোগ করে দাও, 84
যোগ 8। তাহলে যোগ করলে কত হবে? দেখো 4 আর 8 যোগ করলে 12 হয়, 12 2 হাতে থাকবে 1, সেই 1 8 এর সাথে যোগ করলে 9 হবে। তার মানে কত হচ্ছে? 92টি। তার মানে মোট বই আছে 92টি। তাহলে উত্তর 92টি। এবার 5 নাম্বারটা খেয়াল করো। ফয়সাল প্রতি মাসে 120 টাকা বৃত্তি পায়। তার 12 মাসের বৃত্তির টাকা থেকে সে তার বোন রিনাকে 120 টাকা দেয়। তার কাছে কত টাকা অবশিষ্ট থাকে? ভালো করে খেয়াল করো। ফয়সাল প্রতি মাসে 120 টাকা বৃত্তি পায়। ফয়সাল প্রতি মাসে 120 টাকা বৃত্তি পায়। এখন তার 12 মাসের বৃত্তির টাকা থেকে তার 12 মাসের বৃত্তির টাকা থেকে তার বোনকে 120 টাকা দেয়। হ্যাঁ, 12 মাসে যে বৃত্তির টাকা পায় সেই টাকা থেকে তার বোনকে 120 টাকা দেয়, বলতে তার কাছে কত টাকা অবশিষ্ট থাকে। তো শুরু করবা কিভাবে অঙ্কটা? দেখো এখানে কিন্তু প্রথমে দেওয়া আছে যে প্রতি মাসে। প্রতি মাসে মানে হচ্ছে এক মাসে বৃত্তির টাকা পায় 120 টাকা, তাই না? তাহলে 12 মাসে কত টাকা হবে সেটাকে বের করব। দেখো আমরা লিখবো যে এক মাসে বৃত্তি পায় 120 টাকা। তাহলে এক মাসে বৃত্তি পায় 120 টাকা। তো মাসে কথা বলা হচ্ছে 12 মাস। এবার একে নিচে 12 লেখো। 12 মাসে বৃত্তি পায়। এখন দেখো এক মাসে যদি বৃত্তি পায় 120 টাকা, তাহলে 12 মাসে অনেক বেশি পাবে, এই জন্য 120 এর সাথে 12 গুণ করব। বেশি বোঝালেই গুণ হবে। আচ্ছা, গুণটা আমরা পাশে করে দেখাচ্ছি। 120 আর নিচে হচ্ছে 12। দেখো প্রথমে আমরা 2 দিয়ে এই শূন্যকে গুণ করবো। 2 এর শূন্য শূন্য, তো 2 দুখানে 4, 2 অক্ষে 2। এবার যখন 1 দিয়ে করবো তখন আগে একটা শূন্য বসায় নিব। এবার 1 এ শূন্য শূন্য, 2 অক্ষে 2, 1 অক্ষে 1। এবার যোগ করে ফেলবো। দেখো 0 4, 2 আর 2 4, 1। তাহলে কত টাকা হচ্ছে? 1440 টাকা। তাহলে ফয়সাল 12 মাসে বৃত্তি পায় 1440 টাকা। এখন এই 1440 টাকা থেকে সে তার বোনকে 120 টাকা দেয়। এখন তার কাছে কত টাকা অবশিষ্ট থাকে? যখনই তার বোনকে দিয়ে দেবে তখনই তার কাছ থেকে টাকাটা কি হবে? কমে যাবে। যখনই কমে যাবে তখনই বিয়োগ করতে হবে। তো কি দিয়ে শুরু করবা? তাহলে এবার লিখবা যে 12 মাসে বৃত্তি পায় 1440 টাকা। আর বোনকে দেয় 120 টাকা। এবার বিয়োগ করলে কিন্তু উত্তরটা হয়ে যাবে। নিচে কি লিখবা? নিচে লিখবা যে অবশিষ্ট থাকে বিয়োগ করলে হয়ে যাবে। দেখো শূন্য শূন্য বিয়োগ করলে শূন্য, 4 থেকে 2 বিয়োগ করলে 2, 4 থেকে 1 বিয়োগ করলে 3, আর এই 1 নামায় দাও, কত হচ্ছে? অবশিষ্ট থাকে 1320 টাকা। তাহলে এটাই কিন্তু উত্তর। আমরা উত্তর লিখে দিব 1320 টাকা। আশা করি তোমরা এই অঙ্কগুলো ভালোভাবে বুঝতে পেরেছো। তো আজকের মতো ক্লাসটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।